কে এই দেলোয়ার হোসেন সাঈদী? প্রারম্ভিক জীবন কি? কেমন ছিল পারিবারিক জীবন? কেমন ছিল রাজনৈতিক জীবন? কেন গ্রেপ্তার করা হয় এবং কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? কত সালে কিভাবে মৃত্যু হয়? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে জানা অজানা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। আপনি যদি শেষ প্রান্তের ছায়া চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিও পেতে সহায়তা করে। ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। 2011 সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটতরাজের অপরাধের 20 দফা অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 28 ফেব্রুয়ারি 20টি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায় 8টি অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক এই রায়ের নিন্দা করে এবং অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং ভুল পরিচয়ের মামলা বলে আখ্যায়িত করে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বিচারের রায়ের সমালোচনা করেছিল। তার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর জামায়াতে ইসলামী ও এর সংগঠনগুলো দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ ও সহিংসতা শুরু করেছিল। এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়। 17 সেপ্টেম্বর 2014 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। দেলোয়ার হোসেন সাঈদী 2 ফেব্রুয়ারি 1940 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরে ইন্দুরকানের পালিপাড়া ইউনিয়নে সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ইউসুফ সিকদার ও মাতার নাম ফুলনাহার বেগম। তার পিতা গ্রামের আলেম ও গৃহস্থ ছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাঈদী স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম বা মাওলানা হিসেবে পরিচিত লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল 30 বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাকে 1971 সালে পিরোজপুরে মানবতা বিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করার অভিযোগে অভিযুক্ত করে। তার পুত্র মাসুদ সাঈদীর মতে তিনি 1971 সালে পিরোজপুরে ছিলেন না এবং 1969 সাল থেকে তিনি যশোরে বসবাস করছিলেন। সাঈদী বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফারসি ভাষাও তার আয়ত্তে করেছিলেন। দেলোয়ার হোসেন সাঈদীর স্ত্রীর নাম শেখ সালেহা বেগম। দেলোয়ার হোসেন সাঈদীর 4 ছেলে সন্তান হলো: 1 নম্বর রফিক বিন সাঈদী, 2 নম্বর শামীম সাঈদী, 3 নম্বর মাসউদ সাঈদী এবং 4 নম্বর নাসিম সাঈদী। 1971 সালে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 25 মার্চ 1971 সালে সেনাবাহিনী নিরস্ত বাঙালির উপর অপারেশন সার্চলাইট শুরু করে হাজার হাজার নিরীহ বাংলাদেশিকে সেই রাতে হত্যা করে, যা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যা পায়। দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেন। তিনি সেই সময় পাকিস্তান সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করার দায়িত্ব অভিযোগ। পাকিস্তান সেনাবাহিনী সাহায্যার্থে সে সময় বিভিন্ন অসামরিক বাহিনী গঠন করা হয়। আধা সামরিক বাহিনী রাজাকারের সক্রিয় সদস্য হিসাবে সাঈদীর বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও জোরপূর্বক সংখ্যালঘু হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনভাবে দেল্লাজ রাজাকার হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আইনজীবী তার পক্ষে বলেন, 1971 সালে দেলোয়ার হোসেন সিকদার ওরফে দেল্লা রাজাকার এক ব্যক্তি নন। কুখ্যাত দেল্লা রাজাকারকে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা আটক করে হত্যা করেন। দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামাতে
ইসলামী যোগদান করেন 1979 সালে। তিনি 1982 সালে জামায়াতের রুকন ও 1989 সালে মজলিসে শুরা সদস্য হন। 1996 সালে জামাতের নির্বাহী পরিষদ সদস্য হন। তিনি 2009 সাল থেকে আমৃত্যু বাংলাদেশে জামাতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 1980-র দশকের প্রাথমিক সাইদি সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। দেলোয়ার হোসেন সাইদী 2001 সালে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি দ্বারা পরিচালিত আফগানিস্তানের তালেবান সরকার উৎখাত ও আল কায়েদা নির্মূল অভিযানের ব্যাপক সমালোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্রের সরকারের ওপর হস্তক্ষেপের বিরোধিতা করেন। আল কায়েদাকে যুক্তরাষ্ট্রের 9/11 হামলার দায়ে অভিযুক্ত করা হয়ে থাকে। পশ্চিমা দেশগুলোর প্রতি সাইদির চরমপন্থী মতবাদের জন্য 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট স্ক্রিনিং সেন্টার TSC সাইদিকে তাদের নো ফ্লাই তালিকাভুক্ত করে, অর্থাৎ এই তালিকায় নাগরিকরা কোনো দেশ থেকেই যুক্তরাজ্যের মাটিতে প্রবেশ করতে পারবে না। 2006 সালের জুলাই মাসে যুক্তরাজ্যের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সাইদি যুক্তরাজ্যে যান লন্ডন ও লুটনে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখার জন্য। অনেক ব্রিটিশ সংসদ সদস্য তার এই ভ্রমণকে বিতর্কিত হিসেবে গণ্য করে। কিছু ফাঁস হওয়া ইমেল নিয়ে দি টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখান থেকে জানা যায় যে একজন উপদেষ্টা এরিক টেইলর বলেছেন যুক্তরাজ্যে সাইদির পূর্ববর্তী ভ্রমণেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার অনুসারীদের আক্রমণাত্মক আচরণের জন্য। 2006 সালের 13 জুলাই ব্রিটিশ সাংবাদিক একটি ডকুমেন্টারি প্রকাশ করেন যার শিরোনাম ছিল হু স্পিক্স ফর মুসলিম। এখানে সাইদিকেও যুক্ত করা হয় এবং তাকে চরমপন্থী মতবাদ দাতা বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ বাংলাদেশী সম্প্রদায়ে সাইদির বড় একটি অনুসারী অংশ রয়েছে। তিনি 14 জুলাই 2006 সালে পূর্ব লন্ডন মসজিদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হন। পরবর্তীতে ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল বারী তারা এই আমন্ত্রণ সমর্থন করেন। 2009 সালে 24 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা সাইদিকে বিদেশ ভ্রমণে বাধা দেন। তার বিদেশ ভ্রমণের উপর সরকারের এই বিধিনিষেধ আরোপকে অস্বীকার করে সাইদি হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন। 27 জুলাই চেম্বার জজের সামনে অ্যাটর্নি জেনারেল বিধিনিষেধ সপক্ষে যুক্তি দেখান যে 1971 সালে সাইদি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন এবং সাইদিকে যদি বিদেশ যেতে বাধা না দেওয়া হয় তাহলে তিনি যুদ্ধাপরাধীদের আদালতে অভিযুক্ত করা সরকারের যে উদ্যোগ এর বিরুদ্ধে বিদেশ প্রচারণা চালাতে পারেন। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও আহমদিয়াদের বিরুদ্ধে বিদেশ প্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রিটিশ মিডিয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাইদির ভিসা বাতিলের জন্য অনুরোধ জানায়। ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে মর্মে অভিযোগে 2010 খ্রিস্টাব্দের 21 মার্চ তারিখে দায়েরকৃত বাংলাদেশের তরিকত ফেডারেশনের মহাসচিব শহীদ রেজাউল হক চাঁদপুরের মামলার প্রেক্ষিতে ওই বছর 29 জুন তারিখে রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে যে দেলোয়ার হোসেন সাইদি তৎকালীন সাব ডিভিশনাল পুলিশ অফিসার ফাইজুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন। 1994 সালে প্রকাশিত একটি গণতদন্ত প্রতিবেদনে সাইদিকে আল বদর বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাথে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হয়। মানিক পাশারি নামে একজন 2009 সালের 12 আগস্ট পিরোজপুরে সাইদি সহ আরো 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মানিক পাশারি অভিযোগ করেন যে দেলোয়ার হোসেন সাইদির নেতৃত্বে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যা করা হয়েছিল। আরও একটি মামলা পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার নামে দায়ের করা হয়। এই মামলা দায়ের করেন মহিউদ্দিন আলম হাওলাদার নামে একজন মুক্তিযোদ্ধা। দেলোয়ার হোসেন সাইদির দাবি করেন আদালতে ফতোয়া ধর্মীয় অনুশাসন নিয়ন্ত্রণ করবে না, বরং ফতোয়াই আদালতকে নিয়ন্ত্রণ করবে। তাবলিগি কর্মকাণ্ডের আড়ালে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রদান করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ সাইদির ভূমিকার কথা লেখার কারণে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার পিরোজপুরে স্থানীয় সংবাদদাতাদের হুমকি দেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্মান্তর করা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি অভিযোগ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 28 ফেব্রুয়ারি 2013 বৃহস্পতিবার বিচারপতি ATM ফজলে কবিরের নেতৃত্বে তিনি সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় দেন। সাইদির বিরুদ্ধে থাকা 20টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে 6, 7, 8, 10, 11, 14, 16, 19 নম্বর অভিযোগ। এর মধ্যে 8 ও 10 নম্বর অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তিতে ফাঁসি
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর আদেশ দেওয়া হয়। এই জন্য 6, 7, 11, 14, 16 ও 19 নং অভিযোগ প্রমাণিত হলেও এতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল। তবে তার বিরুদ্ধে আনা অন্য 12টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সেগুলো থেকে খালাস দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। 15 আগস্ট 2023 পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে জানাজা নামাজের পর সমাহিত করা হয়। 1 অক্টোবর 2024 সালে তার ছেলে মাসুদ সাঈদী দাবি করেন যে কারাগার থেকে অসুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার।